আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের এই আলোচনাটাতে আমি একদম নিজের জীবনের একটা ঘটনা তুলে ধরব। আমি আগে কখনোই ভূত বা এই ধরনের অতীন্দ্রিয় কোনো শক্তিতে একদমই বিশ্বাস করতাম না। হুম সাধারণত যুক্তিবাদী মানুষেরা চট করে এসব বিশ্বাস করতে চায় না। একদমই। আমার সবসময় মনে হতো এসব অন্ধকার আর ভয়ের গল্পগুলো নেহাতি মানুষের মনের দুর্বল কল্পনা ছাড়া আর কিছুই নয়। হুম কিন্তু আসলে মানুষের জীবন তো সবসময় একরকম যায় না। হ্যাঁ, পরিস্থিতি অনেক সময় আমাদের চেনা গণ্ডির বাইরে ফেলে দেয়। ঠিক তাই। পরিস্থিতি, চারপাশের পরিবেশ আর বেঁচে থাকার তাগিদ মাঝে মধ্যে মানুষকে এমন কিছু বাস্তব অভিজ্ঞতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যা তার পুরো বিশ্বাসের ভিতটাকেই একেবারে সমূলে নাড়িয়ে দেয়। আর আমরা তো জানি যে আজকের এই আলোচনা কোনো মন গড়া গল্প নিয়ে নয়, এটা একটা হাড়হিম করা বাস্তব পরিস্থিতির গভীরে যাওয়ার চেষ্টা। তো এই ঘটনার প্রেক্ষাপটটা ঠিক কী ছিল? কখন আমার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। পুরো পরিবারের দায়িত্ব এসে পড়েছিল আমার কাঁধে। যে কোনো একটা কাজের সন্ধান করছিলাম আমি। হন্যে হয়ে ঘুরেছি এদিক ওদিক। একটা প্রচণ্ড মানসিক চাপ তখন কাজ করছিল। হ্যাঁ, তা তো বটেই। শেষমেশ অনেক খোঁজাখুঁজির পর একটা ছোট হোটেলে রিসেপশনিস্টের কাজ জুটল। কিন্তু শর্ত একটাই, কাজটা হবে শুধুমাত্র নাইট শিফটের। আচ্ছা, কাজটা কি খুব কঠিন ছিল নাকি পরিবেশটাই অন্যরকম ছিল? সত্যি বলতে কি, কাজটা একদমই করতে চাইনি। রাতের পর রাত এভাবে জেগে থাকা স্বভাবের সম্পূর্ণ বিপরীত ছিল। কিন্তু তখন অন্য কোনো উপায়ও ছিল না। পরিবারকে সাপোর্ট করার জন্য এক প্রকার বাধ্য হয়েই কাজটা গ্রহণ করি। এই যে আর্থিক অনটনের কারণে সম্পূর্ণ একটা নতুন এবং নিজের স্বভাবের বিপরীত পরিবেশে কাজ করতে বাধ্য হওয়া, মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে এই রকম পরিস্থিতিতে মানুষের মানসিক চাপ এমনিতেই চরমে থাকে, তার ওপর নাইট শিফট। ঠিক বলেছেন। শরীর তো আর রাত জাগার জন্য তৈরি নয়। প্রথম দিকে এই রুটিনের সাথে মানিয়ে নেওয়াটা শারীরিকভাবে খুবই কঠিন ছিল। শারীরিক ক্লান্তির পাশাপাশি চারপাশের পরিবেশটাও নিশ্চয়ই একটা ভূমিকা রেখেছিল। আসল ভয়টা ওখানেই ছিল। কাজটা শারীরিকভাবে খুব একটা কঠিন ছিল তা বলা যাবে না। নাইট শিফটের কাজ মানে মূলত ল্যাপটপের সামনে বসে জেগে থাকার অভিনয় করে যাওয়া। নিজেকে জোর করে জাগিয়ে রাখা, তাই তো? হ্যাঁ, ইচ্ছাশক্তির উপর ভর করে। কাজের চাপ বলতে কিছুই ছিল না। রাতের বেলা কাস্টমার বলতে গেলে কেউই আসতো না। একদম ভোর 4টে বা 5টার দিকে হয়তো মাঝে মাঝে কোনো পরিবার চেক ইন করত। মানে সারা রাত প্রায় একদম একা। একদমই তাই। ওই অভ্যর্থনা জানানোর কয়েকটা মুহূর্তই ছিল সারা রাতের একমাত্র হাসি খুশি সময়। এরপর আবার সেই ক্লান্তি আর একঘেয়েমি। শিফট শেষে ম্যানেজারের জন্য একটা রিপোর্ট তৈরি করা আর ব্রেকফাস্ট এরিয়াটা গুছিয়ে রাখা, ব্যাস এইটুকুই ছিল কাজ। কাজ হিসেবে খুবই সাধারণ, তাহলে আসল সমস্যাটা কোথায় ছিল? আসল সমস্যাটা শুরু হতো যখন রাত ধীরে ধীরে বাড়তে থাকত। চারপাশটা নিস্তব্ধ হতে শুরু করত। হোটেলের লবিটা হয়তো আলোয় ঝলমল করত, কিন্তু কাচের দরজার বাইরে তাকালেই বুকের ভেতরটা ধক করে উঠত। বাইরের দিকটায় কি কোনো আলোর ব্যবস্থা ছিল না? না, বাইরের দিকটায় ছিল ঘুটঘুটে জমাট বাঁধা অন্ধকার আর এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা। ছোট হোটেল হওয়ার কারণে নাইট শিফটে আমার সাথে আর কোনো কর্মীও থাকতো না, কথা বলার মতো কেউ ছিল না। এত বড় হোটেলে সম্পূর্ণ একা থাকাটা নিশ্চয়ই একটা দম বন্ধ করা অনুভূতির জন্ম দিত। আমি জানতাম ওপরের ঘরগুলোতে কাস্টমাররা আছে, তারা হয়তো আরামে ঘুমাচ্ছে, কিন্তু তাতে ওই বিশাল লবিতে আমার একাকিত্ব একটুও কমতো না। একদম একা, নিজের সাথেই সময় কাটানো। ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে থাকতাম, কখন সকাল 7টা বাজবে আর মুক্তি পাবো। শহরের কোলাহল থেকে এতটা দূরে এমন একটা বিচ্ছিন্ন পরিবেশে মানুষের নার্ভাস সিস্টেম কিন্তু খুব দ্রুত অতি সতর্ক অবস্থায় চলে যায়। চারপাশের এই ভারী নিস্তব্ধতায় ছোটখাটো শব্দ তখন অনেক বড় মনে হয়। সেই অস্বস্তিটা ঠিক কতটা গভীর ছিল তা বোঝাতে গেলে হোটেলের ভৌগোলিক অবস্থানটা আগে বুঝতে হবে। হোটেলটি ছিল একটা হাইওয়ের ঠিক মাঝখানে। জায়গাটা এতটাই নির্জন আর লোকালয় থেকে এতটাই বিচ্ছিন্ন যে মানে আশেপাশে কিছুই ছিল না। কিচ্ছু না। আশেপাশে কোনো লোকালয় নেই, কোনো দোকানপাট নেই। এমনকি সবচেয়ে কাছের যে পেট্রোল পাম্পটি ছিল সেটাও সেখান থেকে প্রায় ৩৫ মিনিটের দূরত্বে। ৩৫ মিনিট? তার মানে মাইলের পর মাইল শুধু ফাঁকা রাস্তার অন্ধকার। এই যে একটা গা ছমছমে পরিবেশ, সেখানে একা থাকতে কেমন লাগতো? ওই যে অতি সতর্ক অবস্থার কথা বলা হলো, ঠিক সেটাই ঘটত। সব সময় মনে হতো অন্ধকার থেকে কেউ বা কিছু এক দৃষ্টে তাকিয়ে আছে। এই অনুভূতিটা কি খুব জোরালো ছিল?
এটা কোনো কল্পনা ছিল না, সত্যি বলছি। এই অনুভূতিটা ছিল একদম বাস্তব। শরীরের লোম খাড়া হয়ে যেত, হাতের তালু ঘামতে শুরু করত, মনে হতো যেন কোনো অদৃশ্য সত্তা ওই অন্ধকার ফুঁড়ে প্রতিটা নড়াচড়া লক্ষ্য করছে। স্থাপত্য বা আর্কিটেকচার মানুষের মনের উপর খুব গভীর প্রভাব ফেলে, বিশেষ করে এই ধরনের অদ্ভুত নকশার হোটেলগুলোতে। নকশাটা ঠিক কীরকম ছিল যা এই আতঙ্ককে আরও বাড়িয়ে তুলছিল? নকশাটার একটা স্পষ্ট ধারণা দিই। প্রধান দরজাটা ছিল আধা স্বচ্ছ কাঁচের তৈরি। শিফট শুরু হওয়ার সাথে সাথে দিনের বেলার কর্মরীরা চলে গেলেই ওই মেন দরজাটায় তালা লাগিয়ে দেওয়া হতো। ওই নির্জন হাইওয়েতে দরজা খোলা রাখাটা একদমই নিরাপদ ছিল না নিশ্চয়ই। একদমই না। মেন দরজার ডান দিকে একটা কলিং বেল ছিল। কোনো কাস্টমার এসে বেল বাজালে তবেই আমি দরজা খুলতাম। তো সেই দরজাটা পার হয়ে কয়েক পা এগোলে একটা ছোট্ট কমন এরিয়া, সেখানে একটা সোফা, একটা কফি টেবিল আর কিছু ম্যাগাজিন ছড়ানো থাকতো। এটা লবির সামনের অংশটা, আর ভেতরের দিকটা? ডান দিকের দরজা দিয়ে গেলে ব্রেকফাস্ট এরিয়া। জায়গাটা বেশ ছোট আর গাদাগাদি করে তৈরি। আর বাঁ দিকের একটা ছোট্ট দরজা দিয়ে শুরু হতো একটা দীর্ঘ সাজসজ্জাহীন এক করিডোর। এ ধরনের দীর্ঘ ফাঁকা করিডোরগুলোকে মনস্তত্ত্বের ভাষায় লিমিনাল স্পেস বলা হয়, যেখানে মানুষ সাধারণত সময় কাটায় না, শুধু যাতায়াতের জন্য ব্যবহার করে। সেই করিডোরটা এতটাই লম্বা আর ফাঁকা ছিল যে দেখলে অস্বস্তি হতো। দুপাশের দেওয়ালগুলোতে কোনো ছবি নেই, কোনো নকশা নেই। সেই করিডোর পেরোলে পৌঁছানো যেত হোটেলের বিশাল সুইমিং পুল এরিয়াতে। আপনি কি রাতের বেলা ওই করিডোর বা সুইমিং পুলের দিকে যেতেন? না, সাধারণত এই জায়গাগুলোর দিকে একদমই যেতাম না। মেন দরজার কাছে বসে থাকতাম আর বাইরের ওই ঘুটঘুটে অন্ধকারের দিকে তাকিয়ে থাকতাম। এই চরম মানসিক চাপের মধ্যে সেই রাতে ঠিক কি ঘটেছিল? সেটা ছিল কাজের তৃতীয় বা চতুর্থ রাত। সময় তখন ভোর ৩টে বা ৪টে হবে। তখনও সারা রাত জেগে থাকার এই রুটিনের সাথে একদমই মানিয়ে নিতে পারিনি। শরীর বিদ্রোহ করছিল। ঘুমের একটা তীব্র চাপ আসছিল তখন। প্রচণ্ড ঘুমে চোখ দুটো বারবার বন্ধ হয়ে আসছিল। চোখের পাতাগুলো যেন ভারী পাথরের মতো মনে হচ্ছিল। নিজেকে অনেক চেষ্টা করেও আর জাগিয়ে রাখতে পারছিলাম না। ল্যাপটপে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় সত্যিই গভীর ঘুমে তলিয়ে যাই। তারপর ঠিক কি ঘটল? কতক্ষণ সেভাবে ঘুমিয়েছিলাম ঠিক মনে নেই, কিন্তু হঠাৎ একটা তীব্র দৌড়বেলের শব্দে চমকে উঠি। কিন্তু একটু ভেবে দেখার মতো বিষয় হলো, সময়টা তখন ভোর ৩টে বা ৪টে। শরীর প্রচণ্ড ক্লান্ত, ঘুমের ঘোরে আচ্ছন্ন। এমনটা কি হতে পারে না যে ওই ডোরবেলের শব্দটা আসলে অবচেতন মনের তৈরি কোনো বিভ্রম ছিল? সত্যি বলছি, সাধারণ অবস্থায় আমিও হয়তো ঠিক এমনটাই ভাবতাম। কিন্তু সেই রাতের ওই শব্দটা কোনোভাবেই বিভ্রম ছিল না, কারণ শব্দটা এতটাই তীক্ষ্ণ এবং বাস্তব ছিল যে হার্টবিট নিমেষে পাগলের মতো বেড়ে যায়। আপনি কি শব্দটা শুনেই দরজার দিকে গিয়েছিলেন? হ্যাঁ, আধা ঘুমন্ত আধা আতঙ্কিত অবস্থায় ডেস্কে থেকে লাফিয়ে উঠি। তখনও ঘোর কাটেনি। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন হাতুড়ির মতো আছড়ে পড়ছিল। দৌড়ে যাই মেন দরজার দিকে। চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা করেছিলেন? কাপা কাপা হাতে দরজা খোলার চেষ্টা করতে থাকি, আর সেই সাথে আধা স্বচ্ছ কাঁচের ভেতর দিয়ে বাইরের দিকে তাকাই। কিন্তু বাইরে কেউ ছিল না। বাইরে কেউ ছিল না। নিস্তব্ধ অন্ধকার ছাড়া আর কিচ্ছু না। কয়েক সেকেন্ড সেখানেই জমে দাঁড়িয়ে থাকি। নিজেকে বোঝানোর চেষ্টা করি হয়তো কেউ এসেছিল, দরজা খুলতে দেরি হওয়ায় সে অপেক্ষা করে চলে গেছে। এটা একটা যৌক্তিক চিন্তা। মন সবসময় একটা স্বাভাবিক ব্যাখ্যা খুঁজতে চায়। কাস্টমার বসের কাছে গিয়ে অভিযোগ করে যে রিসেপশনিস্ট ডিউটিতে ঘুমোচ্ছিল। এই চিন্তায় ঘুম পুরোপুরি উবে যায়। চাকরি হারানোর ভয়টা তো বেশ বাস্তব। তখন কি করলেন? সোজা ব্রেকফাস্ট এরিয়ায় চলে যাই। ঠিক করেই 1 কাপ খুব কড়া করে কফি বানাবো, যাতে আজকে রাতের মতো আর কোনোভাবেই ঘুম না আসে। নিজেকে পুরোপুরি সজাগ রাখতে হবে। কফি খাওয়ার পর কি সব স্বাভাবিক হয়ে গিয়েছিল? না, ভয়টা একদমই কমেনি। বরং এরপর যা ঘটল তার রক্ত জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কফিটা বানিয়ে সবেমাত্র একটু ধাতুস্থ হওয়ার চেষ্টা করছি, তারপর কিছুক্ষণ পরেই আবার বেজে ওঠে সেই ডোরবেল। সেই একই তীক্ষ্ণ আওয়াজ। আবার? হ্যাঁ, এবার কোনো সময় নষ্ট করিনি। বিদ্যুৎ গতিতে প্রায় দৌড়ে যায় মেন দরজার দিকে। কাচের ভেতর দিয়ে বাইরে তাকাই, কিন্তু বাইরে জনমানবের কোনো চিহ্ন নেই। চারপাশের হাইওয়েটা একদম ফাঁকা। এত নির্জন জায়গায় কারো পক্ষে বেল বাজিয়ে এত দ্রুত লুকিয়ে পড়া কি সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়।
হাইওয়ের আশেপাশে লুকোনোর মতো কোনো জায়গাই নেই, নিছক মজা করা অসম্ভব। শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। চোখের দৃষ্টি স্থির হয়ে আসছিল, আর কানের কাছে শুধু নিজের দ্রুত শ্বাস-প্রশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিলাম। পরিষ্কার বোঝা যাচ্ছে সাধারণ কোনো মানুষই কাজ করছিল না। ভয় তখন শিরায় শিরায় ছড়িয়ে পড়েছে। সারা রাত আর এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারিনি। এই চরম আতঙ্কের রাতটার পর কাজটা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াটা তো খুব একটা সহজ ছিল না। এরপর কি কাজটা ছেড়ে দেওয়ার কথা মনে হয়নি? সে রাতের পর সত্যিই মনে হয়েছিল আর একদিনও এখানে আসব না। কিন্তু ওই যে বাধ্যবাধকতা আর পরিবারের দায়িত্ব, কাজটা চালিয়ে যেতেই হলো। অদ্ভুত ব্যাপার হলো, 1 সপ্তাহ যাওয়ার পর এই ভয়ের সাথেই যেন মানিয়ে নিতে শুরু করলাম। মানুষ পরিস্থিতির চাপে মানিয়ে নিতে বাধ্য হয়। কাজে ম্যানেজারকে আপনার পারফরমেন্সে খুশি ছিলেন? কাজে ম্যানেজার খুব খুশি হলেন। একদিন ডেকে খুব ভালো ফিডব্যাক দিলেন। বললেন আমি নাকি খুব দায়িত্বশীল। ভেবেছিলাম হয়তো এবার কিছু বোনাস জুটবে। কিন্তু বোনাস কি সত্যি মিলেছিল, নাকি এর আড়ালে অন্য কোনো নতুন দায়িত্ব অপেক্ষা করছিল? ঠিক তাই। বোনাস দেওয়ার বদলে ম্যানেজার ঘাড়ে একটা নতুন দায়িত্ব চাপিয়ে দিলেন। তিনি বললেন, ব্রেকফাস্ট টেবিল গোছানোর পর সুইমিং পুল এরিয়াটাও পরিষ্কার করতে হবে। সেই দীর্ঘ করিডোর পেরিয়ে যে পুল এরিয়াটা। হ্যাঁ, ভাবলাম সারা রাত তো চুপচাপ বসেই থাকি, সময়ও কাটে না, তার চেয়ে কাজটা করলে সময়টা অন্তত পার হবে। রাজি হয়ে গেলাম। কিন্তু ম্যানেজার একটা কথা বলতে ভুলে গিয়েছিলেন। সুইমিং পুল এরিয়াতে কি অস্বাভাবিক কিছু ছিল? সেই সুইমিং পুল এরিয়া, সেটা ছিল হোটেলের সবচেয়ে বড় ঘর। কিন্তু সেখানে আলোর ব্যবস্থা ছিল ভয়াবহ রকম খারাপ। এত বড় একটা জায়গা, অথচ দেওয়ালের 4 কোণায় মাত্র 4টে 40 ওয়াটের বাল্ব জ্বলত। এত বড় ঘরে মাত্র 4টে 40 ওয়াটের বাল্ব? হ্যাঁ, কেন যে ওই বাল্বগুলো ওখানে লাগানো হয়েছিল আজও জানি না। কারণ ওই মিটমিটে আলো কোনো কাজেই আসতো না। ঘরটার মাঝখানে একটা বিশাল অন্ধকার যেন সব সময় জমাট বেঁধে থাকত। এই ধরনের অস্পষ্ট আলো তো একটা ভৌতিক পরিবেশ তৈরি করার জন্য যথেষ্ট। এই অস্পষ্ট ভৌতিক আলোর কারণে সুইমিং পুলের সীমানা প্রাচীরগুলোকে বাস্তবের চেয়েও অনেক দূরের আর অতিকায় মনে হতো। যখন ওই দীর্ঘ ফাঁকা করিডোর পেরিয়ে পুল এরিয়ায় ঢুকতাম, মনে হতো যেন পৃথিবীর বাইরের অন্য কোনো অন্ধকার জগতে এসে পড়েছি। চারপাশের ওই জমাট অন্ধকার নিশ্চয়ই একটা গভীর আতঙ্কের সৃষ্টি করত। অবর্ণনীয় আতঙ্ক। প্রতিটা মুহূর্ত মনে হতো ওই অন্ধকারের ভেতর থেকে কেউ একজন একদৃষ্টে তাকিয়ে আছে। ঘরটার মধ্যে ঢুকলেই শরীরের সমস্ত পেশি শক্ত হয়ে যেত। বড় ফাঁকা এবং বদ্ধ জায়গা, যেমন ইনডোর সুইমিং পুল, সেখানে অনেক সময় খুব লো ফ্রিকোয়েন্সির শব্দ তৈরি হয়, যাকে ইনফ্রাসাউন্ড বলে। এটা মানুষের মনে অকারণে এক অদ্ভুত আতঙ্ক আর মনে হয় যেন কেউ আশেপাশে আছে এমন অনুভূতি সৃষ্টি করে। অনুভূতিটা ছিল এমন যেন চারদিকের দেয়ালগুলো ক্রমশ চেপে আসছে, আর অন্ধকারের ভেতর থাকা সেই সত্তাটা যে কোনো মুহূর্তে সামনে এসে দাঁড়াবে। ওই সুইমিং পুল পরিষ্কার করার প্রতিটা মিনিট মনে হতো অনন্তকালের সমান। প্রথমে ধরে নিয়েছিলাম যে অদৃশ্য সত্তাটি সেদিন ভোররাতে দরজার বাইরে থেকে বারবার বেল বাজাচ্ছিল, সে হয়তো বাইরের অন্ধকারের কোনো অংশ। কিন্তু পরিস্থিতি বিশ্লেষণ করলে অন্য একটা সম্ভাবনা সামনে আসে। অন্য সম্ভাবনা? যদি এমনটা হয়, সে বাইরের অন্ধকারে ছিল না, বরং হোটেলের ভেতরের ওই বিশাল অন্ধকার সুইমিং পুলের 4 দেওয়ালের মাঝেই অনন্তকাল ধরে অপেক্ষা করছিল। আর দরজার বেলটা বাজিয়ে সে আসলে কাউকে ভেতরে ঢোকার জন্য নয়, বরং ভেতরে থাকা মানুষটাকে তার নিজের উপস্থিতির কথা জানান দিচ্ছিল। ওই 40 ওয়াটের বাল্বে নিভু নিভু আলো, সুইমিং পুলের দেয়ালগুলো যেন ক্রমশ দূরে সরে যাচ্ছে, আর সেই জমাট অন্ধকার আজও সেই স্মৃতিগুলো আমাকে ঘুমাতে দেয় না। এই নিস্তব্ধতাটাই আসলে আমাদের মনের ভেতর একটা অস্বস্তিকর রেশ রেখে যায়। অন্ধকারের নিজস্ব একটা ভাষা আছে, নিজস্ব একটা জগৎ আছে, যা সাধারণ মানুষ সবসময় বুঝতে পারে না। আজকের এই গভীর বিশ্লেষণ মনের মধ্যেই প্রশ্নটাই রেখে যায় যে আমরা যখন নিজেদের একা ভাবি, তখন কি সত্যিই আমরা একা থাকি? যারাই এই ধরনের অজানা রহস্য, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এবং বাস্তব ভৌতিক অভিজ্ঞতার গভীরে প্রবেশ করতে আগ্রহী, তাদের জন্য সাসপেন্স বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। রহস্যের নতুন কোনো অধ্যায় নিয়ে আবারও কথা হবে। আজ এ পর্যন্তই।